তোমার নেটওয়ার্ক নাই নাকি? হ্যালো, সৌরভ হাসান প্রেম, তাহমিদ রাহাত, তাইবা ইসলাম, নসীন আঞ্জম, নসীন তাসনিম, ওয়ালাইকুম সালাম, কানিস ফাতিমা মিমুশি, ওয়ালাইকুম সালাম, সাইদ শায়েক, শতাব্দী ব্রহ্মা দেখুন সারাদিন ফেসবুকে থাকে। ওয়ালাইকুম সালাম, সাবরিনা, শাফিকা তন্নি, আলহামদুলিল্লাহ, আনিকা, ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, বিদাশ শাহ ইসলাম শিয়া, দিয়া কই দিয়া, তুর্য, কারেন্ট নাই বুঝলা, সকাল থেকে কারেন্ট নাই, খুব গরম লাগছে। আইপিএস চলছে, আইপিএস যে কতক্ষণ ব্যাকআপ দেয় জানি না। ওয়ালাইকুম সালাম তুর্য, মারিয়া শিকদারিরা, ওয়ালাইকুম সালাম স্যার, শামিমা জ্যোতি, আই ভাইয়া উঠে গেছে মানে আগে এসছে, কারেন্ট ছিল না। শাহরিয়ার ইসলাম, নিব একদিন সলভ ক্লাস নোটিশ দিয়ে। অপরাজিতা তাজ আইডি থেকে বলছে আমাদের এখানেও কারেন্ট নাই। মিশকাত কিরণ, মুসলাম ভাইজান, শুরু করলাম তাহলে। সাউন্ড কম মনে হচ্ছে, সাউন্ড কম না, আমি আস্তে আস্তে বলছি তাই। হ্যাঁ স্যার ইসলাম, অবিস্মৃতি মানে তোমার এটাকে বলে কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট সিরিজ, ওটা নিয়ে আলোচনা করব একদিন। সাদিয়া প্রোজ, সাদিয়া ভাই আমার কমেন্ট পড়লই না, কি কমেন্ট পড়বো? ওকে তাহলে আমরা শুরু করি। গতদিন আমরা কি করেছিলাম লাস্ট? দ্বিকাক্ষ, হ্যাঁ সমীকরণ নির্ণয় করতে হলো, করেছিল বাসায়? সব করেছিল? কি অঙ্ক গো? মিলবে না কেন? অবশ্যই মিলবে। কোনটা এটা? হ্যাঁ, এসপি ইকাল টু ইপিএম। ইপিএম ই হচ্ছে √5, এসপি ইকাল টু ইপিএম। দেখছি খাতায় তোমার, পরে রাখো। তাহলে আমরা কনিকের উপকেন্দ্র, দ্বিকাক্ষ আর উৎকেন্দ্রিকতা দেওয়া থাকলে সব ইকুয়েশন করেছিলাম। তাই না? দেখো আজকে আমরা পরাবৃত্তের বিভিন্ন শর্ত সাপেক্ষে আমরা যেমন কি জানলাম বলতো, যে পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তের সংজ্ঞা ছিল হচ্ছে সংক্ষেপে এসপি ইকুয়াল টু পিএম, রাইট?
এসপি ইকাল টু পিএম। এখানে কিন্তু ইপিএম লাগবে না, এর মান এখানে 1। এস হচ্ছে উপকেন্দ্র, পি হচ্ছে চলমান বিন্দু, আর পিএমটা হচ্ছে চলমান বিন্দু হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব। তো এটার ফিলিংসটা ছিল এরকম যে এখানে মনে করো আসলে এরকম একটা চলমান বিন্দু ছিল পি অফ এক্স ওয়াই, আর এখানে একটা নির্দিষ্ট বিন্দু ছিল এস, ঠিক আছে। এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এসপি আর পিএমটা হচ্ছে এইটা। তবে পি বিন্দুর যে সঞ্চার পথ, অর্থাৎ এসপি আর পিএম যেন সর্বদা সমান থাকে, এই শর্তে পি বিন্দুটা যে পথে চলে সেটাকেই বলা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত, রাইট। তো এসের পরিচয় কি ছিল? এসের পরিচয় ছিল পরাবৃত্তের উপকেন্দ্র বলবো এবার, তাহলে উপকেন্দ্র। আর পি এর পরিচয় কি? পি এর পরিচয় হচ্ছে পরাবৃত্তের উপরে স্থিত পি অফ এক্স ওয়াই একটি চলমান বিন্দু, চলমান বিন্দু, ওকে। আর পিএম এর পরিচয় কি? এম হচ্ছে দ্বিকাক্ষের উপরে একটা বিন্দু, আর পিএমটা হচ্ছে পি অফ এক্স ওয়াই চলমান বিন্দু পি অফ এক্স ওয়াই হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব। তাহলে চলমান বিন্দু পি অফ এক্স ওয়াই হতে দ্বিকাক্ষের দয়রশ্মি ব হবে না, দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে পরাবৃত্তের ভিতরে আমাদের যদি উপকেন্দ্র জানা থাকে, যদি দ্বিকাক্ষ জানা থাকে, তাহলে এই সমীকরণটা পারা যায়। পি অফ এক্স ওয়াই তো চলমান বিন্দুটা ধরে নিতে হবে। তাহলে পরাবৃত্তের চ্যাপ্টারের ট্যাবলেট বা সিরাপ যেটাই বলো না কেন, উপকেন্দ্র আর দ্বিকাক্ষ থাকতে হবে, তাহলে পরাবৃত্তের সব সমীকরণ নির্ণয় সংক্রান্ত সব কিছু কমপ্লিট হয়ে যাবে। উপকেন্দ্র নির্ণয় করতে হবে আর দ্বিকাক্ষ নির্ণয় করতে হবে, রাইট। এখন আমি তোমাদেরকে একটা চিত্র আঁকিয়ে আরো কিছু কথা বলি। সেটা হচ্ছে এই চিত্রটার কোনটা কি নির্দেশ করে সেটার একটু পরিচয় জানতে হবে। তাহলে এটা হচ্ছে মনে করো মূল বিন্দু। তো পরাবৃত্তটা যদি এরকম হয়, গ্রাফটা, এটা মনে করো উপকেন্দ্র, দ্যাট ইজ এস, ওকে। আমি ধরে নিলাম একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু বা অ্যাপেক্স পয়েন্ট, ওকে। তো অ্যাপেক্স পয়েন্টটা এখানে মূল বিন্দু হিসেবে আমি এমনি ধরে নিয়েছি, ওকে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তো মূল বিন্দুকে আমি এই পরাবৃত্তের কি ধরেছি? মূল বিন্দুকে শীর্ষবিন্দু। এখন লক্ষ্য করো, আমরা জানি এটা যদি উপকেন্দ্রই হয়, উপকেন্দ্র থেকে এই পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব, ধরে নাও এটা পি অফ এক্স ওয়াই, রাইট। তো পি অফ এক্স ওয়াই এই পরাবৃত্তের উপর কিন্তু চলাচল করবে, এভাবে চলতে 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 এইভাবে চলাচল করবে। একদিন না একদিন পি অফ এক্স ওয়াই কিন্তু এই ও বিন্দুর উপরে আসবে। তার মানে এটা হচ্ছে অ্যাপেক্স পয়েন্ট বা এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু বা ভার্টেক্স, এটাকে ভার্টেক্সও বলা হয় পরাবৃত্তের। এখন বলো, আমরা শিখেছিলাম যে এই পরাবৃত্তে মানে দুইটা জিনিস লাগে, একটা উপকেন্দ্র লাগে আর একটা নির্দিষ্ট সরলরেখা লাগে। এই যে মনে করো নির্দিষ্ট সরলরেখাটা, রাইট। তাহলে এই নির্দিষ্ট সরলরেখার পরিচয় কি ছিল? দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। হ্যাঁ, কে? মামা আসসালামু আলাইকুম। মামা, মামা, আচ্ছা, 1.5 টন। আচ্ছা, হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেড টোন দিয়ে দেবো মামা। 10টার দিকে, না 10টা থেকে 10:30টার মধ্যে যাবে মামা। ওকে, ঠিক আছে মামা। জি আছে আলহামদুলিল্লাহ মামা। জি, আসসালামু আলাইকুম। সকালবেলা, তো যাই হোক, তাহলে কি বলছিলাম যারা, এটা তো দিকাক্ষরেখা। এখন আমরা কি শিখেছি বলতো? আমরা শিখেছিলাম যে এই উপকেন্দ্র, এই উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব আর এখান থেকে লম্ব দূরত্ব সর্বদা কি হবে? সমান হবে, রাইট? তাহলে এই পি বিন্দুটা যদি এখানে আসে, তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা কি হবে? সমান হবে। আমার যদি বা চিত্রটা সঠিক হয়নি, মানে এই ডিস্টেন্স আর ডিস্টেন্স সমান হবে, কিন্তু এমনভাবে চিত্রটা হবে। আবার দেখো, এখান থেকে এরপরে যদি লম্ব টানি, তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান হবে। তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান হতে হবে। তাহলে বলো, এটাও তো এই পরাবৃত্তের উপরিস্থিত একটা বিন্দু, তাই না? এটাও তো পরাবৃত্তের উপরিস্থিত একটা বিন্দু, তাই কিনা বলো? হ্যাঁ, তাহলে এখান থেকে এর দূরত্ব আর এই বিন্দু থেকে এই দিকাক্ষের লম্ব দূরত্ব সমান কিনা, তার মানে এইটুকু আর এইটুকু কি সমান। তাহলে এইটার নাম যদি আমরা জেড দিই, তাহলে জেড কিন্তু হচ্ছে দিকাক্ষের উপর একটা বিন্দু। আর এইটা, এই যে দেখো, এই বিন্দুটা কিন্তু পরাবৃত্তের উপরে একটা বিন্দু। তাহলে আমরা কি শিখলাম? যে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরিস্থিত এই বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে এই দিকাক্ষের লম্ব দূরত্ব কি হবে? তার মানে এটাও কিন্তু তোমার হচ্ছে এসপি বলা যাবে। এখানে যদি বা এ আছে, এ আর পি এর অবস্থান এখানে একই, তাহলে এসপি ইকুয়াল টু পি জেড, অর্থাৎ এ জেড, এই দূরত্ব সমান হবে, রাইট? তার মানে আমরা বলতে পারি এই অ্যাপেক্স পয়েন্ট বা ভার্টেক্স হচ্ছে এস জেড এর মধ্যবিন্দু, এস জেড এর মধ্যবিন্দু, কারণ এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা কি হবে? সমান হবে। তাহলে ওই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের যে দূরত্ব হবে, শীর্ষবিন্দু থেকে দিকাক্ষের দূরত্ব কি হবে? সমান হবে, রাইট? তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে এইটুকু ডিস্টেন্স স্মল এ ধরে নাও, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব স্মল এ, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে কি হবে? এ 0, রাইট? আমি এখন তোমাকে প্রশ্ন করলাম যে পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং উপকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, সেই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, রাইট? তাহলে একটু তোমরা লিখে নাও, প্রশ্নটা লেখো। প্রশ্ন হচ্ছে, একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু, একটি হাত আঠাটা হয়ে যাচ্ছে স্যার ঘামে। হ্যাঁ, কে এসেছে? হ্যাঁ দাদা, আসসালামু আলাইকুম। এই না, ক্লাস নিচ্ছি, বলেন, লাইভ ক্লাসে আছি। হ্যাঁ, আলাপ আলোচনা তো আমি কালকে গেছিল কিনা ভাইয়া ওখানে, আমি জানি না। একটু আগেই আপনার 2 মিনিট আগে মামা ফোন দিয়েছিলেন, বাসায় নাকি এসি লাগাইতে হবে, কিন্তু ওখানে কোনো কথা হয়েছে কিনা জানি না। যাবো আজকে, যাই কথা বলবো। আপনি জানেন? হ্যাঁ 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 হ্যাঁ, বাদল ভাই। আচ্ছা, বলেন। বুঝলাম না, পার্টির? হ্যাঁ, আচ্ছা, কে ব্লক করে গেছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের যে ব্যালেন্স দেখলাম, আমি তো ব্যালেন্স দেখলাম 0 আছে, মানে লোনের অ্যাকাউন্টটা। তার মানে কি? আচ্ছা, না না, আমার কাছে তো স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট আছে যে 7,61,00,000 যেটা হয়েছিল, বুঝলেন?
ওখানে 7,61,00,000। আচ্ছা, এনিওয়ে, তারপরে কি হলো? না, লোন অ্যাকাউন্টে তো আমি তো দেখলাম যে ব্যালেন্স জিরো, মানে ঠিক। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি পরে ফোন দেবো নি ভাই, আমি ক্লাসটা নিই, এই যে ছেলেমেয়েরা লাইভে আছে। তাহলে মূলবিন্দু 0, 0 এবং উপকেন্দ্র A0, এটা দিলাম মোস্তাক। হ্যাঁ, একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু দিলাম, মূলবিন্দু 0, 0 এবং উপকেন্দ্র বানান কি লিখলাম? উপকেন্দ্র A0। তাহলে পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। পরাবৃত্তটির আল্লাহ কারেন্ট চলে এসছে গো। পরাবৃত্তটির সমীকরণ। ওকে, এখন দেখো, তাহলে এই অনুযায়ী আমি চিত্র আঁকবো। শীর্ষবিন্দু দিব মূলবিন্দুতে 0, 0-তে, রাইট? তাহলে আমি চিত্র যদি আঁকি, ব্যাপারটা হবে এইরকম। এটা হচ্ছে মূলবিন্দু 0, 0। তাহলে উপকেন্দ্র কোথায়? উপকেন্দ্র দেওয়া আছে A0। তাহলে A0 মানে কি? এখান থেকে এটুকু ডিস্টেন্স A, তাহলে এটুকু A, তাহলে S অফ A0। তাহলে পরাবৃত্তটা হচ্ছে মোটামুটি এটা, তাই কিনা বলো? এখন এখানে একটা দিকাক্ষ থাকবে, এবং আমরা জানি এখান থেকে এর ডিস্টেন্সও যা, দিকাক্ষের ডিস্টেন্সও তাই হবে মোটামুটি। তাহলে এইটা হচ্ছে তোমার দিকাক্ষ রেখা। তাহলে এটাকে আমরা নাম দিয়েছি জেড, তাই কিনা বলো? তাহলে এর উপরিস্থিত একটা চলমান বিন্দু পি অফ এক্স ওয়াই থাকবে, কি ঠিক কিনা বলো? দেখো কোনো জায়গায় ভেজাল আছে কিনা। তাহলে আমাদের এবার বলা ছিল উপকেন্দ্র মানে শীর্ষবিন্দু 0, 0, অর্থাৎ শীর্ষবিন্দু মূল বিন্দুতে অবস্থিত এবং উপকেন্দ্র দেওয়া আছে A0 বিন্দুতে। এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে চাই। যেমন আমরা বৃত্তের ক্ষেত্রে কি করতাম? বৃত্তের কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ এ হলে সেই সমীকরণটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন হিসেবে ধরে নিতাম। তো পরাবৃত্তের ক্ষেত্রে যে পরাবৃত্তের শীর্ষবিন্দু 0, 0 এবং উপকেন্দ্র A0, এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড পরাবৃত্ত। এইটাকে রেফারেন্স হিসেবে ধরে পরবর্তীতে আমরা পরাবৃত্তের আরো অনেক রূপ দেখব, ঠিক আছে? তাহলে বলো, আমাদের পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে কি কি জিনিসপত্র লাগবে? একটা জিনিস লাগবে, এসপি লাগবে, রাইট? এসপি ইকুয়াল টু পিএম পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে। আর পিএম মানে হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্স, কি ক্লিয়ার? দিস ইজ পিএম। তাহলে এটার লম্ব দূরত্ব। এখন আমার এখানে দুটা ডিস্টেন্স জানা আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। এখন বলো, এখান থেকে এটুকু ডিস্টেন্স এ, তাই কিনা? আমি বলেছিলাম পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে এই উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দু থেকে দিকাক্ষের লম্ব দূরত্ব সমান হবে। তাহলে এটুকু ডিস্টেন্স যদি এ হয়, তাহলে এটুকু ডিস্টেন্স কত? এটাও এ। নেগেটিভ দিকে বলে জেড এর স্থানাঙ্ক -A0, এটা পজিটিভ দিকে বলে এস এর স্থানাঙ্ক A0। তাহলে এখানকার স্থানাঙ্ক হবে -A0, বাট এই ডিস্টেন্সটুকু কিন্তু প্লাস এ, কি ক্লিয়ার? এখন আসো, তাহলে এইটুকু যদি এ হয়, এইটুকু যদি এ হয়, তাহলে এইটুকু কত? এইটুকু এ, এই যে, তাই কিনা বলো? আর এখানকার স্থানাঙ্ক এক্স ওয়াই, এর অর্থ কি? এর ভুজ হচ্ছে এক্স, বাট কোটি কত? ওয়াই। তাহলে এর ভুজ কত? এইটুকু। তাহলে এইটুকু হচ্ছে তোমার এক্স, কি ঠিক কিনা বলো? আর এখানকার স্থানাঙ্ক এক্স ওয়াই বলতে তো এটাই বোঝায় যে মূল বিন্দু থেকে এক্স একক ডানে, ওয়াই একক উপরে, তার মানে এইটুকু এক্স। তাহলে এখানে বলে এবার পিএম এর দৈর্ঘ্য কত? পিএম এর দৈর্ঘ্য কত? এ প্লাস এক্স, পিএম ইকুয়াল টু এ প্লাস এক্স, কি ক্লিয়ার? এবং এসপি ইকুয়াল টু কত? এসপি ইকুয়াল টু রুট ওভার দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ভুজদ্বয়ের অন্তর, এরপরে স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, তারপরে স্কয়ার, কি ক্লিয়ার? আমরা পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে জানি, তাহলে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে
জানি কি জানি বলো, এসপি ইকুয়াল টু পিএম, তাই কিনা বলো। এবার আবার রুট লিখবো না বলে এসপি এর উপর স্কোয়ার দেবো, পিএম এর উপর স্কোয়ার দেবো, রাইট। তাহলে এসপি স্কোয়ার মানে কি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পিএম। হোয়াট ইজ পিএম? এ প্লাস এক্স হোল স্কোয়ার। কি ক্লিয়ার? তাহলে অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ হোল স্কোয়ার, এ প্লাস এক্স হোল স্কোয়ার কে এক্স প্লাস এ হোল স্কোয়ার লেখা যায়, মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এবার আসো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কিসের সূত্র? 4ab। তাহলে দিস ইজ 4ax। এটাই হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ যার শীর্ষবিন্দু 0 0-তে এবং উপকেন্দ্র a0-তে। তাহলে এটা তোমাদের মনের খাতায় স্মৃতির পাতায় লিখে নাও যে এইটা হচ্ছে সেই পরাবৃত্তের সমীকরণ যার শীর্ষবিন্দু 0 0-তে এবং উপকেন্দ্র a0 বিন্দুতে। হোয়াট ইজ এ? এই যে এখানে আছে 4x এর সাথে যেটা আছে সেটা হচ্ছে স্মল এ। এ ছাড়া তো এখানে আননোন আর কিছু নাই, এক্স আর ওয়াই তো ইকুয়েশনের উপরে থাকবেই। তাহলে এখানে একটা ধ্রুবক হিসেবে প্যারামিটার আছে এ। তাহলে হোয়াট ইজ এ? এ হচ্ছে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব। ঠিক আছে, মনে থাকে যারা। তাহলে ইয়া একটি পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটা যেন মনের খাতায় স্মৃতির পাতায় লেখা হয়, ইহা একটি পরাবৃত্তের সমীকরণ। এটা যেন চোখের সামনে আসলেই এর ছবিটা ভেসে ওঠে, যে ছবিটা কেমন। চোখ বন্ধ করে চিন্তা করতে হবে শীর্ষবিন্দু 0 0-তে আর উপকেন্দ্র a0 বিন্দুতে। ওকে, তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু 0 0 এবং উপকেন্দ্র কোথায়? উপকেন্দ্র হচ্ছে a0। কি ক্লিয়ার ভাইজান? বলো ক্লিয়ার হয়েছে কিনা? কই একজন লিখেছে মনের খাতার পাতা শেষ ভাই। এই বিষয়টা খুবই সহজ। ওয়াই স্কয়ার হয়েছে? ক্লিয়ার? একজন লিখেছে আমাদের মাথার ব্যালেন্সও 0 0 হয়ে যাচ্ছে। হয়েছে? ক্লিয়ার? ওকে, ওকে, এবার আসো আমরা চিত্রটাকে আরেকবার আঁকবো এবং চিত্রের বিভিন্ন জিনিসগুলো এবার বলবো। সেটা হচ্ছে এবার কিন্তু এটা অক্ষ ব্যবস্থা না মনে করো। হ্যাঁ, এটা মনে করো অক্ষ ব্যবস্থা না, কিন্তু এখানে একটা উপকেন্দ্র আছে। ওকে, এখান থেকে শুধু আমরা এইটুকু জানি যে এটা শীর্ষবিন্দু যদি বিবেচনা করি, এখান থেকে উপকেন্দ্রের দূরত্ব যা শীর্ষবিন্দু থেকে দিকাক্ষের দূরত্ব তা হবে মোটামুটি। তাহলে এটার নাম কি দেব? দিকাক্ষ। এটার নাম দেব হচ্ছে দিকাক্ষ। ওকে, এটা হচ্ছে অ্যাপেক্স পয়েন্ট বা ভার্টেক্স, আর এটাকে বলবো জেড। জেড মানে হচ্ছে, শোনো, আমরা আসলে যে কাজটা করতেছি এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সরলরেখা, রাইট? এটা নির্দিষ্ট বিন্দু আর এটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা আমাদের সংজ্ঞা অনুসারে। তো আমাদের কথা ছিল এরকম যে একটা পিঁপড়াকে, মানে পি থেকে পিঁপড়া,
পি অফ এক্স একটা পিঁপড়া বিন্দু। এই পিঁপড়া বিন্দুকে বলা হচ্ছে যে তুমি এমনভাবে চলাচল করো এই বোর্ডের উপরে যেন এস থেকে তোমার দূরত্ব সেই চলমান বিন্দু হতে দিকাক্ষের দূরত্ব সর্বদা সমান হয়। তো পিঁপড়ার বুদ্ধি তোমাদের মতো এত দুর্বল না, পিঁপড়ার বুদ্ধি আছে। পিঁপড়া কি করবে, এই দুটা বিন্দু আগে যোগ করে দিয়ে এদের মধ্যবিন্দুরা নির্ণয় করবে, এখান থেকে সে যাত্রা শুরু করে। ঠিক, যাত্রা শুরু করে সে মনে মনে চিন্তা করে যে এখানে একটা যদি সরল রেখা টানে নেই। দেখো ওই পিঁপড়ারা যদি মনে করতো যে আমি এর উপর দিয়ে যাব, ঠিক, তাহলে দেখো এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান হতো না, কারণ আমাদের এই ডিস্টেন্স আর এটা সমান, রাইট? এখন বলো তো এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা কি সমান হবে? তখন কি করবে, এই দিক থেকে একটু বাঁকানো শুরু করবে সে। মনে করো এখানে যেহেতু সমান না তাহলে একটু বাঁকিয়ে নিল, এখানে যেহেতু সমান না আর একটু বাঁকিয়ে নিল, এখানে সমান না, এইভাবে বাঁকিয়ে নিয়ে ও কিন্তু চলাচল করবে এরকম একটা পথ অবলম্বন করে, এরকম এমন ভাবে চলাচল করবে যেন দেখো এখান থেকে এর ডিস্টেন্সটা আর এখান থেকে এর ডিস্টেন্সটা কি হয়, সমান হয়। এটাই তো আসলে পরাবৃত্তের চিত্র, রাইট? তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিন্তু এটা অক্ষ ব্যবস্থা বলে নাই, রাইট? এটা মনে করো যে কোনো একটা তলের উপরে আমি এইটা একটা সরল রেখাটা নিয়েছিলাম, এটা একটা সরল রেখাটা নিয়েছিলাম, এগুলো রেফারেন্স সরল রেখা, আর এটা হচ্ছে দিকাক্ষ। আমার শুধু দেওয়া আছে উপকেন্দ্র আর দিকাক্ষ। পিঁপড়া কি করেছিল যে এই দুটা বিন্দু যোগ করে দিয়ে এই যে বিন্দুটা মনে করো তোমার মধ্যবিন্দু, ও কি করবে, তোমাকে তো বলাই হয়েছে যে এখান থেকে পিঁপড়ার দূরত্ব এই পিঁপড়া থেকে যেন দিকাক্ষের দূরত্ব সমান হয়, তাহলে মধ্যবিন্দুতে সে যাত্রা শুরু করবে, এখান থেকে স্টার্ট দেবে ইঞ্জিন, স্টার্ট এখান থেকে যাত্রা শুরু করবে। যাত্রা কি সোজা লাইন বরাবর যাবে? সোজা লাইন বরাবর গেলে তো এইটুকু ডিস্টেন্স আর এইটুকু ডিস্টেন্স সমান না রে ভাই, তখন ও কি করবে, একটু বাঁকা হওয়া শুরু করবে এরকম ভাবে, কি ঠিক কিনা? তাহলে এটা পরাবৃত্ত। এখন এই যে এই জিনিসটার তাহলে নাম কি, এই বিন্দুটার নাম কি বলেছিলাম, নির্দিষ্ট বিন্দুটার নাম কি, উপকেন্দ্র। তাহলে এইভাবে তোমরা চিত্রটাকে চিনে রাখো, এটার নাম হচ্ছে উপকেন্দ্র, রাইট? তাহলে উপকেন্দ্র আর দিকাক্ষের মধ্যবর্তী ডিস্টেন্সের যে মধ্যবিন্দু, উপকেন্দ্র থেকে দিকাক্ষের যে লম্ব, সেই লম্বের যে মধ্যবিন্দু, এটাকে বলা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু বা ভার্টেক্স পয়েন্ট, ভার্টেক্স পয়েন্ট। ওকে, এবার আসো, উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুগামী যে সরল রেখা দেখতে পাচ্ছ, এই সরল রেখাটাকে বলা হয় পরাবৃত্তের অক্ষরেখা, পরাবৃত্তের অক্ষরেখা, পরাবৃত্তের অক্ষরেখা। দেখো এখানে যতগুলো সরল রেখা আছে, যতগুলো বিন্দু আছে, প্রত্যেকটার একটা পরিচয় আছে। তাহলে আমরা পরাবৃত্তের অক্ষরেখা কাকে বলবো? পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রগামী সরল রেখাকে, পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রগামী সরল রেখাকে বলা হয় পরাবৃত্তের অক্ষরেখা। লিখে রাখো, নোট করে রাখো, ঠিক আছে? যে পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রগামী সরল রেখাকে বলা হয় পরাবৃত্তের অক্ষরেখা। কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, তাহলে জেডের পরিচয়টা কি হবে মোস্তাক? জেডের পরিচয়টা কি বলো এবার? এটার নাম কি সরল রেখা? এটার নাম কি সরল রেখা? পরাবৃত্তের অক্ষরেখা। এটার নাম কি? দিকাক্ষরেখা। তাহলে তোমাকে এটা বলতে হবে দিকাক্ষ এবং অক্ষরেখার ছেদবিন্দু। জেড মানে কি? দিকাক্ষ এবং পরাবৃত্তের অক্ষরেখার, এটাই লিখে রাখো, দিকাক্ষ ও অক্ষরেখার ছেদবিন্দু। পরিচয় দেওয়াচ্ছি কোনটা কি নির্দেশ করে। তাহলে আমাদের তিনটা বিন্দুর পরিচয় হলো, রাইট? তাহলে এস হচ্ছে উপকেন্দ্র, এ হচ্ছে ভার্টেক্স বা শীর্ষবিন্দু, জেড হচ্ছে দিকাক্ষ এবং অক্ষরেখার ছেদবিন্দু। কি ক্লিয়ার? এবার আসো, এটা তাহলে অক্ষরেখা, এটা হচ্ছে দিকাক্ষ। এবারে এখানে একটা সরলরেখা দেখতে পাচ্ছি মোস্তাক, ঠিক কিনা? এটারও একটা পরিচয় আছে, এটাকে আমরা বলবো শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ বা স্পর্শক সরলরেখা। পরাবৃত্তের শীর্ষবিন্দুতে স্পর্শক সরলরেখা। তাহলে এটার নাম হচ্ছে পরাবৃত্তের
পরাবৃত্তের শীর্ষে স্পর্শক সরলরেখা বা স্পর্শক। কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই সরলরেখাটার নাম হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দুতে স্পর্শক। তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে পরাবৃত্তের শীর্ষবিন্দুতে স্পর্শক দ্বিকাক্ষের সমান্তরাল, দ্বিকাক্ষের আর অক্ষরেখার উপর লম্ব। এই তথ্যগুলো মাথায় রাখতে হবে, কারণ তুমি দেখতেই পাচ্ছ এটা অক্ষরেখা, অক্ষরেখার উপরে এটা কি লম্ব, সেটা কিনা দ্বিকাক্ষের কি সমান্তরাল। এবং আরো মনে রাখতে হবে, অনেক কিছু মনে রাখতে হবে। এই চিত্রটা যদি মনে রাখতে পারো আমি পরাবৃত্তের সব অঙ্ক তোমাকে করাতে পারবো। উপকেন্দ্র থেকে শীর্ষে স্পর্শকের দূরত্ব শীর্ষ হতে দ্বিকাক্ষের দূরত্ব সমান হবে। কি ক্লিয়ার ভাইরা আমার? কিন্তু মনে রাখবা যে এটা শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। এবার আসো আরেকটা নতুন সরলরেখা আছে, সেই সরলরেখাটা একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে নতুন সরলরেখা। কোনটা দেখবো? এটা দেখি না, এটা দেখি। সেটা হচ্ছে এইটা। এই উপকেন্দ্রগামী এবং অক্ষরেখার উপরে একটা লম্ব টানলে এই সরলরেখাটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এই কটা জিনিস মনে রাখতে পারবে না তোমরা? ঠিকই তো বায়োলজির মনে করো গোটা হিউম্যান বডির যতগুলো পার্টস, ঠিক আছে, সব খুলে খুলে তোমরা বলতে পারো, ঠিক কিনা? হ্যাঁ, এই যে একটা তো এই যে হার্টের ভিতরেই কত কিছু থাকে, এগুলো তো তোমরা মুখস্থ রাখো। মাত্র এই কটা জিনিস মনে রাখতে পারবে না। এটা মনে করো পরাবৃত্তের হার্ট, ঠিক আছে? তাহলে এর ভিতরে কোনটা কি নির্দেশ করে ইউ হ্যাভ টু জানতে হবে, ঠিক আছে? তাহলে এই সরলরেখাটা নাম কি? উপকেন্দ্রিক লম্ব। তাহলে বলো মোস্তাক, উপকেন্দ্রিক লম্ব, শীর্ষে স্পর্শক আর দ্বিকাক্ষ পরস্পরের সমান্তরাল। পরস্পরের সমান্তরাল। কে ফোন দিয়েছে দেখো? 1। 2 নম্বর কথা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব এবং শীর্ষে স্পর্শকের মধ্যবর্তী দূরত্ব আর শীর্ষে স্পর্শক এবং দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব সমান। 100% সত্য। কি ক্লিয়ার? বলো এই চিত্র এবার মনের খাতায় স্মৃতির পাতায় চোখ বন্ধ করে মনে রাখবা, যেন চোখের সামনে ভাসে উঠতেছে পরাবৃত্তের চিত্র, যে কোথায় কি থাকে। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো, আমি পরাবৃত্তের ম্যাক্সিমাম অঙ্ক মোটামুটি চ্যাপ্টার শেষ ধরে নিতে পারো, ঠিক আছে? বলো তারা মনে রাখতে পারবা কিনা? হয়েছে? ক্লিয়ার? হয়েছে ভাইজান? বলে রাখলাম তো, যদি এই চিত্রের সবকিছু মনে রাখতে পারো, আমি তোমাদের কাছে কথা দিচ্ছি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত যত অঙ্ক আছে সব শেষ, কিচ্ছু লাগবে না। শুধু মাথায় রাখতে হবে পরাবৃত্ত চ্যাপ্টারে আমরা অসুস্থ হলেই একটাই ট্যাবলেট, সেটা হচ্ছে SP=PM, অর্থাৎ উপকেন্দ্র লাগবে এবং দ্বিকাক্ষ লাগবে। উপকেন্দ্র লাগবে এবং দ্বিকাক্ষ লাগবে। যদি উপকেন্দ্র আর দ্বিকাক্ষ না দেওয়া থাকে, তাহলে আর কি কি দেওয়া থাকলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে, সেই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। যদি উপকেন্দ্র আর দ্বিকাক্ষ দেওয়া থাকে, এটা তো রেডিমেড প্রশ্ন, SP=PM, অর্থাৎ রেডিমেড কাপড় চোপড় পরি না আমরা, ওই রকম। এইবারে যদি তোমাকে সিট কাপড় দেওয়া হয়, তাহলে তোমাকে সেলাই করে পড়তে হবে। কাহিনী তো এটা। ওকে, কি ক্লিয়ার ভাই? জান এবার হয়েছে? কোন সমস্যা আছে? এন শিপাত বলছে বায়োলজিতে প্যাচ কম। এখানে প্যাচ কোথায়? একবার সলিড কথা রে ভাই, কয়েকটা জিনিস। এখানে বেশি জিনিসও নাই, 3টা বিন্দু আছে এখানে, একটা বিন্দু শীর্ষবিন্দু, একটা উপকেন্দ্র, একটা দ্বিকাক্ষ এবং অক্ষরেখার ছেদ বিন্দু, রাইট ভাইজান? তোমরা কিন্তু মুরব্বী মানছ না। পরাবৃত্ত চ্যাপ্টারে একটাই ট্যাবলেট, এই চিত্র, এক ফাইলে যথেষ্ট। মাহিন ইসলাম, কানের উপর দেবনি। ওকে, দেখো এবার তাহলে আজকের ক্লাস শুরু করি, যে বিভিন্ন শর্ত সাপেক্ষে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। তাহলে লিখে ফেলো, বিভিন্ন শর্ত সাপেক্ষে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত।
বিভিন্ন শর্ত সাপেক্ষে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। তার আগে আরো একটু কথা বলে নিই, আমার আসলে এখনো সব কথাবার্তা শেষ হয়নি। তাহলে এটা বোঝা গেছে মোস্তাক? হ্যাঁ, আবার বলবো, দেখো পরাবৃত্তের চিত্রই শেখাবো আগে, মানে সংজ্ঞায় শেখাবো। সংজ্ঞায় তো শেষ হচ্ছে না আমার, কেমন জানি। এটা হচ্ছে অ্যাপেক্স পয়েন্ট, তাই না? যখন আমরা পরাবৃত্তের অ্যাপেক্স পয়েন্টকে 0 0 নিয়েছিলাম একটু আগে, মোস্তাক তোমার মনে আছে? এখানে যখন উপকেন্দ্র এস নিয়েছিলাম এ দূরত্বে, এ একক দূরত্বে, রাইট, তখন এর উপরিস্থিত একটা বিন্দু নিয়েছিলাম পি অফ এক্স ওয়াই, রাইট? এটা নিয়েছিলাম না মোস্তাক, রাইট? তখন আমরা কিন্তু এই পরাবৃত্তটার সমীকরণ পাইছিলাম। এই পরাবৃত্তটার সমীকরণ কি পাইছিলাম বলতে পারবা? এই পরাবৃত্তটার সমীকরণ একটু আগে নির্ণয় করেছিলাম তো, একটু আগে তো y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাই কিনা? তাহলে এই পরাবৃত্তটার সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। আমরা পরাবৃত্তের অ্যাকচুয়াল সংজ্ঞা থেকে পাইছিলাম এটা, যে sp ইকুয়াল টু pm বলে তারপরে আমরা ঘটনা ঘটিয়েছিলাম, তাই কিনা? যে sp ইকুয়াল টু pm, এখান থেকে আমরা এই জিনিসটা পাইছিলাম। এর পরিচয় কি? শীর্ষবিন্দুর দূরত্ব, শীর্ষবিন্দু হতে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব বা উপকেন্দ্রের দূরত্ব, এটা ছিল। এইবারে এই জিনিসটাকে আমরা আরেকটু অন্যভাবে ব্যাখ্যা করব। দেখো, ব্যাখ্যা আগে করি, তারপরে ক্লাস শুরু করব। হ্যাঁ, আজকে এই যে মনে করো y স্কয়ার ইকুয়াল টু 4x, এই বিন্দুটার স্থানাঙ্ক xy, এর অর্থ হচ্ছে এখান থেকে এইটুকু x আর এইটুকু হচ্ছে y, রাইট? কি ক্লিয়ার? তো আমাদের পরাবৃত্তের সমীকরণ এসছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে? তাহলে আমি এই সংখ্যাটাকে যদি বাংলা ভাষায় লিখি, হোয়াট ইজ দ্য পরিচয় অফ y? y এর পরিচয় হচ্ছে চলমান বিন্দু হতে অক্ষরেখার লম্ব দূরত্ব। y এর পরিচয় কি? চলমান বিন্দু হতে পরাবৃত্তের অক্ষরেখার লম্ব দূরত্ব। তাহলে এটাকে আমরা পরাবৃত্তের সমীকরণকে সাধারণ ভাষায় একবার জিএফ, এক্সেলেন্ট জিএফ, যে কিনা তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, এইটা হচ্ছে সেই সূত্র যেটা কিনা চিত্র যে রকমই হোক না কেন, চিত্র যেভাবেই থাক না কেন, ইকুয়েশন বের করা যাবে। তোমাদেরকে আমি কথা দিচ্ছি তোমাদেরকে। তাহলে y এর পরিচয় কি? হোয়াট ইজ y? y ইজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম p অফ xy টু দিস লাইন, ঠিক আছে? এই যে অক্ষরেখার উপরে, টু দিস অ্যাক্সিস, ওকে? তার মানে এই লম্ব দূরত্বের স্কয়ার। তাহলে এটার বাংলা ভাষা কি লিখবো বলো তো? এটা লিখবো হচ্ছে p অফ xy হতে, এভাবে লিখবো, p অফ xy হতে পরাবৃত্তের অক্ষরেখা, কিন্তু হ্যাঁ, অক্ষরেখার লম্ব দূরত্ব, অক্ষরেখার লম্ব দূরত্ব এর উপরে স্কয়ার, তাই কিনা বলো? y স্কয়ার আছে না? হোয়াট ইজ দ্য পরিচয় অফ y? চলমান বিন্দু হতে পরাবৃত্তের অক্ষরেখার লম্ব দূরত্ব। সো দিস ইকুয়াল টু, দেখো তাহলে দিস ইকুয়াল টু 4 ইন্টু হোয়াট ইজ a? a মানে হচ্ছে, এটার পরিচয় লিখলাম না, হ্যাঁ, এর পরিচয় তোমরা এমনি মনে রাখো, 4a ইন্টু হোয়াট ইজ x? a মানে কিন্তু শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, এটা মাথায় রাখবো আর কি। এবার আসো, 4a ইন্টু x এর পরিচয় হচ্ছে p অফ xy হতে শীর্ষে স্পর্শকের লম্ব দূরত্ব। এটা কি? এই সরলরেখাটার নাম কি ছিল? শীর্ষে স্পর্শক। আর এটার নাম কি ছিল? পরাবৃত্তের অক্ষরেখা। তাহলে হোয়াট ইজ দ্য পরিচয় অফ x? x এর পরিচয় হবে p অফ xy হতে শীর্ষে স্পর্শকের লম্ব দূরত্ব, ঠিক কিনা? তাহলে এখানে লিখো p অফ xy হতে শীর্ষে স্পর্শকের লম্ব দূরত্ব। এইটা যদি মনে রাখতে পারো রে ভাই, জীবনেও কোন চিত্রের যে চিত্রই দিক না কেন, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা কঠিন হবে না। চিত্র দেব শুধু, আমি বলবো যে ইকুয়েশন লেখো তুমি,
ঠিক? এখন দেখো ভাইজান, তাহলে আমি যদি এই চিত্রটাকে এইভাবে না আঁকিয়ে মোস্তাক, তুমি তো আর্টসের ছাত্র, তুমি সায়েন্সের, প্রশ্ন হচ্ছে যে আমার যে কোনো পরাবৃত্তের সমীকরণ, এটা ভুলে যাও, তুমি এটা মনে রাখো, পি অফ এক্স ওয়াই হতে অক্ষরেখার লম্ব দূরত্ব। পরাবৃত্তের অক্ষটা কোনটা? শীর্ষবিন্দু আর উপকেন্দ্রগামী সরলরেখা, সেটা হচ্ছে অক্ষরেখা। আর শীর্ষবিন্দুতে স্পর্শক কোনটা? শীর্ষবিন্দুতে একটা স্পর্শক টানলে যে সরলরেখা দেখা যাবে সেটার নামই হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক, রাইট? এখন ভাইজান আমি যদি তোমাকে বলি এখন যে এই যে এটা রে পাগলা, আমি যদি তোমাকে বলি একটা পরাবৃত্ত এরকম ভাবে আছে, এটা লম্ব কিন্তু, হ্যাঁ এভাবে আছে, সমস্যা আছে? আমার তো সমস্যা নাই। আমি মনে করো এখানে একটা বিন্দু নিলাম পি অফ এক্স ওয়াই, আমি মনে করে নিলাম এখান থেকে এর উপর একটা লম্ব টানলাম, এখান থেকে এর উপর একটা লম্ব টানি, তোমাকে বললাম যে এটা হচ্ছে এস, না এটা এস না, সরি, আমি তোমাকে কিচ্ছু দিলাম না, এটা হচ্ছে তোমার মনে করো কি দেব, মনে করো এম দিলাম, আর এটা দিলাম এন। আমি যদি বলি যে এর ইকুয়েশন কি, এর ইকুয়েশন কি, ঠিক আছে? তুমি চোখ বন্ধ করে বলবা রে ভাই, আগে বলো পি অফ এক্স ওয়াই হতে অক্ষরেখা কোনটা? এই পরাবৃত্তের অক্ষরেখা কোনটা দেখতে পাচ্ছ? এই যে এটা। তাহলে এর ইকুয়েশনটা কি হবে? এই জায়গা থেকে লম্ব দূরত্ব, তাহলে এর উপরে স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু এখান থেকে এর লম্ব দূরত্ব pn, বাস এটা ইকুয়েশন, সোজা হিসাব, চোখ বন্ধ করে। 4 একটা ধ্রুবক বলতে পারো তুমি। আমি কি শিখলাম? যে চলমান বিন্দু হতে অক্ষরেখার লম্ব দূরত্ব তার বর্গ হবে, তার বর্গ ইকুয়াল টু 4a একটা ধ্রুবক, এটা কে হিসেবে নিতে পারো তুমি, নো প্রবলেম। কে এর পরিচয় 4a, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বের 4 গুণ, এটা একটা ধ্রুবক। এটা তো একটা ডিস্টেন্স আছে, তাই কিনা? সেই ডিস্টেন্সের ধ্রুব মানে 4 গুণ। এবার বলো পিএন, পিএনটা কি? পি অফ এক্স ওয়াই হতে শীর্ষ স্পর্শকের লম্ব দূরত্ব। কি ক্লিয়ার? তাহলে এই চিত্রের ইকুয়েশন এটা, তাই কিনা? আমি এটা নেব না। এইবারে আমি যদি তোমাকে বলি ভাইজান যদি এরকম হয়, আগে চিত্রই শেখাবো আজকে, পরাবৃত্তে শালা কি হয়েছে দেখে। মনে করো মোস্তাক এটা মূল বিন্দু, এইবারে তোমার একটা পরাবৃত্ত নিলাম এরকম, নিতে পারি না? নিতে পারি কিনা বলো? আমি এবার পি অফ এক্স ওয়াই নিলাম এখানে, তাহলে উপকেন্দ্র এখানে কোথাও একটা জায়গায় আছে, মেনে নাও তুমি, মনে করো উপকেন্দ্র এখানে ধরে নিলাম, থাকবে, রাইট? উপকেন্দ্র কোথায় আছে সেটা দেখার বিষয় না, ওকে? কিন্তু আমরা জানি এটা যদি মূল বিন্দু হয়, এটা যদি মূল বিন্দু হয় 0 0, তাহলে এইটুকু ডিস্টেন্স এ, স্মল এ, এটুকু স্মল এ না? এখন আসো, মানে স্মল এর পরিচয় কি? উপকে মানে আচ্ছা এ দিলাম, ক্যাপিটাল এ দিলাম, যে শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের ডিস্টেন্স আছে স্মল এ, স্মল এর পরিচয় তাই কি, ঠিক? এবারে বলো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে গিয়ে তোমার দুইটা ভাষা ছিল। চলমান বিন্দু হতে অক্ষরেখার লম্ব দূরত্ব, এখানে অক্ষরেখা কোনটা? এবারে কি অক্ষরেখা এটা? পরাবৃত্তের অক্ষরেখা কোনটা? পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রগামী সরলরেখা। তাহলে এইটা এবার মানে হচ্ছে অক্ষরেখা, এইটা তোমার অক্ষরেখা। আর শীর্ষে স্পর্শক কোনটা? এই যে নিচেরটা, তাহলে নিচেরটা শীর্ষে স্পর্শক, শীর্ষ স্পর্শক। তাহলে পরাবৃত্তের সমীকরণ আমরা কি শিখেছিলাম? শিখেছিলাম যে এখান থেকে দেখো, এখান থেকে এই অক্ষরেখার লম্ব দূরত্বের বর্গ নিতে হবে, আর এখান থেকে এইটুকু 4a গুণ হবে। এবার বলো এখানকার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, একজন না বালক ছেলেও বলতে পারবে যে এইটুকু এক্স আর এটুকু, তাহলে এইটুকু এক্স আর এটুকু ওয়াই। এবার আমরা পরাবৃত্তের সমীকরণ লিখব। পরাবৃত্তের সমীকরণ কি ছিল? চলমান বিন্দু হতে অক্ষরেখার লম্ব দূরত্ব তার বর্গ ইকুয়াল টু 4a ইন্টু কি হবে? 4a ইন্টু 4a ইন্টু 4a, 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 4a ইন্টু 4a,
পি অফ এক্স ওয়াই হতে শীর্ষে স্পর্শকের লম্ব দূরত্ব, দ্যাট ইজ ওয়াই। এই যে তার মানে পরাবৃত্তটা যদি এইরকম হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যখন পরাবৃত্তটা আমাদের এরকম ছিল তখন ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর যখন পরাবৃত্তটার অক্ষরেখা ওয়াই অক্ষরেখা তখন তার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। ঠিক আছে, তার মানে আমরা সারমর্ম লিখতে পারি পরাবৃত্তে এক্স আর ওয়াই এর সাধারণত যদি আমাদের পরাবৃত্তের অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষ বরাবর হয়, সাধারণত পরাবৃত্তের সমীকরণে যে কোনো একটা চলকের দ্বিঘাত থাকবে, এক্স এর দ্বিঘাত থাকলে ওয়াই এর থাকবে না, ওয়াই এর দ্বিঘাত থাকলে এক্স এর থাকবে না। পরাবৃত্তটি যে চলকের একঘাত, এটা মনে রাখতে পারি আমরা, পরাবৃত্তটি যে চলকের একঘাত অক্ষরেখা হবে সেই অক্ষ বরাবর। বলতো এই পরাবৃত্তটার কোন 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 চলকের একঘাত? ওয়াই চলকের, তাহলে এর অক্ষরেখা ওয়াই অক্ষ। ঠিক, এবারে বলো ওই পরাবৃত্তটাতে কোন চলকের একঘাত? এক্স চলকের একঘাত, সুতরাং ওর অক্ষরেখা এক্স অক্ষ বরাবর। কি ক্লিয়ার ভাইরা আমার? এটাই শেষ না, যদি আমরা এরকম বলি, মাস্টার দেখো, যদি আমি বলি এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্কের অক্ষরেখা, এটা মূলবিন্দু, রাইট? এইবারে তোমাকে বললাম মোস্তাক যে আমি কিন্তু পরাবৃত্তের আজকে চিত্রই শেখাচ্ছি, খালি অঙ্ক শুরু করবো একটু পরে। মনে করো আমি পরাবৃত্তের একটা চিত্র আঁকবো এখানে, রাইট? এখন আসো, তাহলে এর শীর্ষবিন্দু নিশ্চয়ই মূল বিন্দুতে না, এবার মূল বিন্দুতে এখানে রে পাগলা, তাহলে শীর্ষবিন্দুর একটা নির্দিষ্ট স্থানাঙ্ক আছে এখানে, রাইট? তাহলে বলো এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি আমি এবার এ অফ x1 y1 ধরি, x1 y1, রাইট? এবার আসো, আর এর পরিস্থিতি চলমান বিন্দু যদি পি অফ এক্স ওয়াই ধরি, আমরা যখন কোনো কিছুর স্থানাঙ্ক ধরি সেটা সব সময় আদি অক্ষরেখা এইটার সাপেক্ষে চিন্তা করি। তাহলে এখানকার স্থানাঙ্ক x1 y1 এর অর্থ হচ্ছে এই বিন্দু সাপেক্ষে এইটুকু x1 আর এইটুকু y1, রাইট? আর এখানকার স্থানাঙ্ক xy মানে কিন্তু এই মূলবিন্দু সাপেক্ষে না, এই মূলবিন্দু সাপেক্ষে। এটা তো আসলে পরাবৃত্তের শীর্ষবিন্দু, এটা মনে করো না যে এটা আবার অক্ষরেখা, এগুলো হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা, এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা, এটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক। কি ক্লিয়ার? এবার আসো, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়াই, এই এক্স ওয়াই বিন্দুটা কোত্থেকে পরিমাপ করা হয়? মূল বিন্দু থেকে এইটুকু এক্স আর এইটুকু ওয়াই, রাইট? কিন্তু আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে এখান থেকে এই চলমান বিন্দু হতে, কালার চেঞ্জ করে নি, পরাবৃত্তের সংজ্ঞা কি বলেছি বলো বাংলা ভাষায়? চলমান বিন্দু হতে সেই পরাবৃত্তের অক্ষরেখার লম্ব দূরত্ব লাগবে। তার মানে এই লম্ব দূরত্বটুকু আমার লাগবে, এই লম্ব দূরত্বটুকু লাগবে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। কি ক্লিয়ার? এখন বলো এই ডিস্টেন্সটা কত হবে মোস্তাক? তুমি কি জানো এই বিন্দু আর এই বিন্দুর কোটির পরিবর্তন এটা, আর এটুকু ভুজের পরিবর্তন? কি জন্য? দেখো আমরা জানি এখানকার স্থানাঙ্ক এক্স ওয়াই, এর অর্থ হচ্ছে আমি যদি আরেকটা কালারের পেন দিয়ে লিখি, মোটামুটি এই কালারের পেন দিয়ে লিখলাম, এই যে দেখো এখান থেকে এইটুকু হচ্ছে তোমার এক্স, আর এখান থেকে এই পুরাটুকু তোমার হচ্ছে ওয়াই, যেহেতু এটার স্থানাঙ্ক এক্স ওয়াই, রাইট? এখানকার স্থানাঙ্ক এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, এর অর্থ এইটুকুকে বলা হচ্ছে এক্স ওয়ান, আর এখান থেকে এইটুকুর লম্ব দূরত্ব এইটুকু হচ্ছে y1, এই বিন্দুর স্থানাঙ্ক এইটুকু। আমার প্রয়োজন এই সবুজ দুটা রেখার দৈর্ঘ্য, তাহলে আমি পরাবৃত্তের সমীকরণ লিখতে পারি। তাহলে বলো তো ভাইজান এইটুকু কত, এই সবুজ রেখাটুকু কত হবে? তুমি বলো মোস্তাক, আগে তুমি বলো, তুমি আর্টসের ছাত্র, এটা y, এইটুকু y1, তাহলে এইটুকু কত? y মাইনাস y1, তাহলে এইটুকু হচ্ছে y মাইনাস y1।
ঠিক আছে, তাহলে এটুকু ওয়াই মাইনাস, এবার এই সবুজ রেখাটুকু কত বলতে পারবা? এক্স মাইনাস এক্স ওয়ান, এই এক্স থেকে এক্স ওয়ান বাদ দিলে এটুকু পাওয়া যায়, তাই কিনা বলো? তাহলে এইটুকু হচ্ছে তোমার এক্স মাইনাস এক্স ওয়ান। কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইজান? তো আমাদের পরাবৃত্তের সংজ্ঞা কি ছিল? চলমান বিন্দু হতে অক্ষরেখার লম্ব দূরত্বের বর্গ। তাহলে অতএব পরাবৃত্তের সমীকরণ, অতএব এই পরাবৃত্তের সমীকরণ হবে y মাইনাস ওয়াই ওয়ান হোল স্কয়ার ইকুয়াল টু 4a। ওই যে ওই ধ্রুবকের কথা কি ভুলে গেছো নাকি? 4a ইন্টু এখান থেকে এট ডিস্টেন্স x মাইনাস এক্স ওয়ান। এইটা হচ্ছে সেই পরাবৃত্ত যার শীর্ষবিন্দু x1 y1 অর্থাৎ 0 0 না। তাহলে যে পরাবৃত্তের শীর্ষবিন্দু x1 y1 এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তার সমীকরণ এটা। তাহলে লিখে রাখো, মনের খাতায় স্মৃতির পাতায় লিখো। ঠিক? তাহলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু x1 y1 এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। কি ক্লিয়ার? ও ভাইজান, তোমাদের কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? হয়েছে? তাহলে পৃথিবীর ইতিহাসে সেরা জিএফ, হ্যাঁ সেরা জিএফ মানে গার্লফ্রেন্ড না, কিন্তু সেরা জিএফ মানে হচ্ছে জেনারেল ফর্ম। কি ক্লিয়ার একেবারে? আরে ভাই, খালি আমাকে অক্ষরেখার শীর্ষবিন্দুতে স্পর্শক দিয়ে দাও, দেখো আমি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করে দেব। আমার একটাই চিন্তা, ওই চলমান বিন্দু থেকে অক্ষরেখার লম্ব দূরত্ব তার উপরে স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওই চলমান বিন্দুতে শীর্ষে স্পর্শকের লম্ব দূরত্ব। কি ক্লিয়ার ভাইজান সবার? ওকে, আরো কথা আছে। তাহলে আমরা এরকম ভাবে চিন্তা করব যে আমরা তাহলে কয়েকটা চিত্র আঁকি। হ্যাঁ, এবার একবারে লিখবো, তোমরা এগুলো বুঝে লিও। হ্যাঁ, চিত্র আঁকো, ডান পাশে ইকুয়েশন লেখো। এটা যদি মূল বিন্দু হয় তাহলে এই হচ্ছে পরাবৃত্ত, এই পরাবৃত্তটার সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। ওকে, 4ax। তাহলে যদি আমার পরাবৃত্তটা এইরকম হয়, জাস্ট এর উল্টা দিকে, তখন এর আগের চিহ্নটা শুধু নেগেটিভ হবে। উল্টায় দিয়েছি, কোন একটা জিনিসকে 180 ডিগ্রি কোণে ঘোরানো মানুষের নেগেটিভ হয়ে যাওয়া, ঠিক কিনা বলো? তাহলে এখানে y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ax, y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ax। তাহলে এই আকৃতির পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ax। ঠিক আছে? y স্কয়ার ইকুয়াল টু 4ax, আরেকটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ax। শুধু নেগেটিভ করে দিলেই হবে। আমাকে যদি তুমি 180 ডিগ্রি কোণে ঘোরাও, তাহলে তো আমাকে নেগেটিভ করে দিতে হবে, তাই কিনা? তাহলে এই জিনিসটাকেও তাই করা হয়েছে, জাস্ট উল্টে দেওয়া হয়েছে। ওকে, এবার আসো ভাইজান। এই পরাবৃত্তটার সমীকরণ কি ছিল? x স্কয়ার ইকুয়াল টু 4ay, x স্কয়ার ইকুয়াল টু 4ay। তাহলে এটাকে যদি আমরা এদিকে দিই, তাহলে এটা কি হবে বলো তো? x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ay। কি ক্লিয়ার? তাহলে যদি শীর্ষবিন্দু থেকে মানে স্পর্শকের সমীকরণের ডান পাশে পরাবৃত্তটা এইভাবে থাকে, তখন y স্কয়ার ইকুয়াল টু 4x, যখন এটা বামে চলে আসবে
ওয়াই স্কোয়ার ইকাল টু মাইনাস 4x, এক্স স্কোয়ার ইকাল টু 4ay, এক্স স্কোয়ার ইকাল টু মাইনাস 4ay। ঠিক, এদের প্রত্যেকটা শীর্ষবিন্দু কোথায় বলো তো? শীর্ষবিন্দু কোথায়? মূল বিন্দুতে, 0 0 0 0 এগুলোতে। এই ক্লিয়ার? তাহলে এই যে চারটা চিত্রে চারটা আমাদের পরাবৃত্তের সমীকরণ হলো। এবারে এখানে বলে রাখি প্রত্যেকটা জায়গাতে, সেটা হচ্ছে এর মান কখনো নেগেটিভ হতে পারে না। এ হচ্ছে তোমার শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব, শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব। শুধু তুমি মনে রাখবা এই মাইনাস এটা নেওয়া হয়েছে শুধু এখানকার স্থানাঙ্ক লেখার জন্য। আমি যদি এই উপকেন্দ্রের স্থানাঙ্ক, যেমন দেখো এই উপকেন্দ্রের স্থানাঙ্ক এইটুকু এ, এইটুকুর দৈর্ঘ্য এ, এইটুকুর দৈর্ঘ্যও কিন্তু এ মোস্তাক, আবার এইটুকুর দৈর্ঘ্যও কিন্তু এ। এগুলোর দৈর্ঘ্য কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। শুধু স্থানাঙ্ক প্রকাশ করার জন্য এটা তোমার উপকেন্দ্র ভাইজান, এটাও তোমার উপকেন্দ্র ভাইজান, এটাও তোমার উপকেন্দ্র ভাইজান, এটাও তোমার উপকেন্দ্র, রাইট? তাহলে দেখো এই উপকেন্দ্রের স্থানাঙ্ক a0, আর এইটাকে স্থানাঙ্ক লেখার সময় -a0 লিখতে হবে, কারণ এটা ওই এক্স অক্ষের নেগেটিভ দিকে অবস্থিত। কি ক্লিয়ার? এই ডিস্টেন্স নেগেটিভ না, আর স্থানাঙ্ক লেখার সময় তোমাকে -a0 লিখতে হবে। কি ক্লিয়ার? তাহলে এই পরাবৃত্তের উপকেন্দ্র কত? 0a, 0a। এর উপকেন্দ্র কত হবে? 0 -a। এর মান নেগেটিভ না কিন্তু, ঠিক আছে? যদি তোমার এর মান এখানে নেগেটিভ হতো রে পাগলা, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। সেটা কি আর ওয়াই অক্ষের নেগেটিভ দিকে অবস্থান করতো? ওটা তো ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করতো। তাহলে এর মান কখনোই নেগেটিভ না, রাইট? অনেক হেটার্সরা কি করে জানো? ওয়াই স্কোয়ার ইকাল টু -8x এরকম একটা পরাবৃত্ত নিয়ে বলে এই পরাবৃত্তের উপকেন্দ্র কত, ঠিক আছে? তো এখানে এর মান তারা -2 নাই, এটা আসলে লেখা উচিত না। এর মান সবসময় পজিটিভ। শুধু তোমাকে মনে রাখতে হবে এই চিত্রটার দিকে, যে চিত্র চোখ বন্ধ করে আমরা ফিল করবো এর চিত্রটা কোন দিকে হয়। 100% মূল বিন্দুতে শীর্ষবিন্দু দেখা যাচ্ছে, শীর্ষবিন্দু মূল বিন্দুতে, এবং উপকেন্দ্র এক্স অক্ষের নেগেটিভ দিকের উপরে। তাহলে এর মান তো এখানে 2, এর মান -2 না, এর মান সবসময় পজিটিভ। কি ক্লিয়ার? বাট তার অবস্থান হিসেবে তার উপকেন্দ্রের স্থানাঙ্ক -a0। তাহলে এখানে এর মান -2 না, তাহলে এটার ক্ষেত্রে এর মান 2, বাট এর উপকেন্দ্র -a0, এর উপকেন্দ্র হচ্ছে -a0। তাহলে আমি যদি বলি এর উপকেন্দ্র -a0, হোয়াট ইজ এ? এর মান হচ্ছে 2, তাহলে এখানে হবে -20। ভেরি গুড, উপকেন্দ্র -20। কি ঠিক কিনা? কি আমার কথা কি তোমরা বুঝতে পারিস বাবা? হয়েছে? হয়েছে? ক্লিয়ার? 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 কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই? এবার আসো, তাহলে এবার আমরা আসল ক্লাস শুরু করতে পারবো? এখনো তো আসল ক্লাস শুরু হয়নি। আসলে আমি আগে পরিচয়গুলো বলে নিই। তাহলে এখানে চারটা পরাবৃত্তের আকার দেখলা তোমরা, চারটা চিত্র কেমন হয় সেটা দেখলা। ওকে ভাইয়েরা আমার, এবার আসো। যদি আমার এরকম হয় যে এটা হচ্ছে তোমার অক্ষ ব্যবস্থা, আর এখানে তোমার পরাবৃত্ত আছে, পরাবৃত্তটা এখানে আছে, তাহলে পরাবৃত্তটা যদি x1 y1 হয়, রাইট? সেক্ষেত্রে এর পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি x1 y1 হয়, তাহলে এর ইকুয়েশনটা কি শিখলাম আমরা বলো? y - y1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু x - x1, রাইট? এটাকে যদি উল্টিয়ে দাও, এটাকে যদি কি করো? উল্টিয়ে দাও, তাহলে এখানে 4 এর আগে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে, আগের মতো লিখে নিবা, ঠিক? বাট এটা যদি এরকম না হয়, এরকম হয়, মনে করো এরকম হলো, রাইট? আর শীর্ষবিন্দু যদি x1 y1 হয়,
তাহলে বলো এবার অক্ষরেখা কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অক্ষের সমান্তরাল। তখন জাস্ট এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এর ইকুয়েশনটা হবে x মাইনাস x1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস y1। রাইট? কি ক্লিয়ার ভাইজান এবং বোনজানেরা? এটা যখন নিচের দিকে হবে তখন 4 এর আগে একটা মাইনাস হবে। কি ক্লিয়ার? এখানে যখন মাইনাস হবে তখন এদিকে উল্টে যাবে। কি ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো একটু অ্যানালাইসিস করি। এই পরাবৃত্তের সমীকরণে x1 আর y1 তো তোমার x1 y1 তো তোমার হচ্ছে শীর্ষবিন্দুর ভুজার কোটি, তা বাদে যে দুটা চলক থাকে x আর y, এখানে বলো তো এই পরাবৃত্তের সমীকরণটা কোন চলকের একঘাত? x চলকের একঘাত। এখানে কোন চলকের একঘাত? এবারে ফাইনালি লিখে রাখো। এভাবে লিখে রাখো, পরাবৃত্তের সমীকরণে যে চলকের একঘাত হয়, পরাবৃত্তের সমীকরণে যে চলকের একঘাত হয়, সমীকরণ যে চলকের একঘাত হয়, সমীকরণ যে চলকের একঘাত হয়, পরাবৃত্তটির অক্ষরেখা, পরাবৃত্তটির অক্ষরেখা, পরাবৃত্তটির অক্ষরেখা সেই অক্ষ বরাবর হয়, সেই অক্ষ বরাবর বা সেই অক্ষের সমান্তরাল, বা সেই অক্ষের সমান্তরাল হয়। কথাটার অর্থ আমরা বলে দিচ্ছি। তাহলে একটা পরাবৃত্তের সমীকরণ যে চলকের একঘাত হবে, মনে করো x চলকের একঘাত, তাহলে আমি যদি চোখ বন্ধ করে বলি x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 8 ইন্টু y, বলো মোস্তাক। এমসিকিউ আসলে পাগলা এটা, যে এর অক্ষরেখা কোথায় অবস্থিত, কেমন দেখতে, রাইট? বলো এখানে কোন চলকের একঘাত? y চলকের একঘাত। এখানে তো x চলকের একঘাত না, এটাকে বর্গ করলে x স্কয়ার আসবে। এখানে কোন চলকের একঘাত? y চলকের একঘাত, রাইট? ভাই শুধু চিত্রই শেখাচ্ছি সকাল থেকে। এই জুয়েল ভাই এসছে, আমি সেই 8টা থেকে শুরু করেছি। হ্যাঁ না 8টা থেকে শুরু করেছি ভাই, সেই 8টা থেকে শুধু আমি পরাবৃত্তের কি জিনিস এটাই শেখাচ্ছি এতক্ষণ থেকে। মানে আমি এখনো অঙ্ক শুরু করতে পারিনি আসলে। হতাশ মানে কি হতাশ। তাহলে বলে পরাবৃত্তটা কোন চলকের একঘাত? x এর নাকি y এর? y চলকের একঘাত। তাহলে পরাবৃত্তটি যে চলকের একঘাত, আমি এখানে বলেছি সমীকরণ যে চলকের একঘাত, পরাবৃত্তটির অক্ষরেখা সেই অক্ষ বরাবর হবে অথবা সেই অক্ষের সমান্তরাল হবে। আপনি কি বুঝলেন ব্যাপারটা? তাহলে এখানে কোন চলকের একঘাত? y চলকের একঘাত। তাহলে এর অক্ষরেখা হবে y অক্ষ বরাবর। এখন কখন y অক্ষ বরাবর? এখানে কিন্তু দুটো কথা বলা আছে, সেই অক্ষ বরাবর অথবা সেই অক্ষের সমান্তরাল, ঠিক কিনা? অক্ষের সমান্তরাল কখন হচ্ছে? যখন y এর সাথে, যেমন দেখো এই যে দেখো এটা ছিল y অক্ষ, আমার এর অক্ষরেখা, পরাবৃত্তের অক্ষরেখা y অক্ষের সমান্তরাল তখনই হয় যখন y এর সাথে কিছু মিছু যোগ বা বিয়োগ আকারে থাকে, কিছু মিছু যোগ বা। কিন্তু এখানে সেই y এর সাথে কি কিছু মিছু যোগ বা বিয়োগ আকারে আছে? যদি কিছু মিছু যোগ বা বিয়োগ আকারে না থাকে তখন বুঝতে হবে সেই অক্ষ বরাবর। আর যদি কিছু মিছু যোগ বিয়োগ আকারে থাকে সেই অক্ষের সমান্তরাল হবে। কি ক্লিয়ার? তাহলে এখানে কোনো কিছু মিছু যোগ বিয়োগ নাই, তাহলে এর অক্ষরেখা হচ্ছে y অক্ষ বরাবর। তাহলে এর অক্ষরেখা হচ্ছে y অক্ষ বরাবর। কি ক্লিয়ার ভাইজান? জুয়েল ভাই বলছে লেখা নাকি জুয়েল ভাইয়ের মতো হয়েছে, তাও তো বোঝা যাচ্ছে। কি ক্লিয়ার? এবারে জুয়েল ভাই আপনি প্রশ্ন অ্যান্সার করবেন। তাহলে যে চলকের একঘাত অক্ষরেখা সেই অক্ষ বরাবর হবে অথবা সেই অক্ষের সমান্তরাল হবে। প্রেসার দিয়ে দিলাম। যেমন দেখেন, এই মনে করেন হচ্ছে x স্কয়ার ax স্কয়ার প্লাস
bx প্লাস সি ইকুয়াল টু ওয়াই। একটা ইকুয়েশন দিলাম, যে কোনো ইকুয়েশন, এটা চোখ বন্ধ করে। কিন্তু দেখো এখানে কিন্তু আরেকটা কথা বলতে হবে, এখানে একটা নোট করে রাখো, এটা কিন্তু মনে রাখা দরকার। এই যে এটা কিন্তু হচ্ছে তখনই সত্য যদি সমীকরণে কোনো পদে একই সাথে এক্স ওয়াই সম্বলিত পদ না থাকে। একই সাথে এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না, এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না সমীকরণে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। কারণ আমাদের ওই আদর্শ সমীকরণগুলোতে কখনোই এক্স ওয়াই সম্বলিত পদ তৈরি হয়নি, হয় শুধু এক্স এর পদ আছে, নয়তো বা শুধু ওয়াই এর পদ আছে। রাইট? ওকে ভাইজান, এবারে বলো মোস্তাক, এটা এই সমীকরণটা কোন চলকের একঘাত? ওয়াই চলকের একঘাত, সুতরাং এর অক্ষরেখা ওয়াই অক্ষ বরাবর। ওয়াই এর সাথে কি কিছু মিশ্র যোগ আকারে আছে বা বিয়োগ আকারে আছে? আছে রে পাগলা, এখানে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, কারণ এই সি ধ্রুবকটাই পাশে পার হয়ে যাবে। যেমন দেখো, এইটাকে যদি আমরা একটু মানে কি বলবো, টেকনিক্যালি যদি আমরা এটাকে প্রকাশ করার চেষ্টা করি, উভয় পক্ষকে যদি এ দ্বারা ভাগ করি, দেখো এটার রূপটা কেমন হয়, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু ওয়াই বাই এ। উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করলাম। বাহ, এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখবো, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু বি বাই টু এ। অনেকে বলবে ভাই এটা ছিল, এটাই তো আছে ভাই, টু আর এই হাফ তো সাপ, প্লাস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, এটা অতিরিক্ত হলো, প্লাস এখানে সি বাই এ, এটা ইকুয়াল টু ওয়াই বাই এ মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার। এটা অতিরিক্ত ছিল, এই পাশে পার করে দিয়েছি। তাহলে ভাইজান এই পুরা জিনিসটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার। কি লিখতে পারি না গো? হ্যাঁ, এটা ইকুয়াল টু ওয়াই ডিভাইড বাই এ মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার মাইনাস সি বাই এ। এটা লিখতে পারবো না? কি কোনো সমস্যা আছে? তাহলে ভাইজান, ও সরি, এখানে তো প্লাস হবে, পাগলা, এটা ভুল, সামনে বসে থাকে, ভুল ধরতে পারছো না তুমি? উভয় পক্ষে এই দুটা জিনিস একই জিনিস যোগ হয় না, তাহলে এইটা হয়েছে। এবার আসো, আমি যদি এখন বলি এটাকে এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু, এখান থেকে ওয়ান বাই এ কমন নেব, ওয়াই কে সহগ মুক্ত করব, ওয়ান বাই এ কমন নেওয়ার পরে এখান থেকে ওয়াই প্লাস বি স্কোয়ার বাই ফোর এ মাইনাস সি, ওয়ান বাই এ কমন নিলাম, কিচ্ছু করিনি, কিছু করেছি? সো দিস ইকুয়াল টু ওয়ান বাই এ ইন্টু ওয়াই প্লাস, এখানে লসাগু করি ফোর এ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। ভাইজান দেখো এবার এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু ইকুয়েশন, এটা আসলো। দেখো তো এই ইকুয়েশনটা দেখতে কোনটার মতো? এই ইকুয়েশনটা দেখতে এটার মতো, x মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটার মতো দেখতে কিনা? হ্যাঁ, তাহলে এখানে ওয়াই কিছু কিছু প্লাস আকারে আছে কিনা? তাহলে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষ বরাবর না, ওয়াই অক্ষের সমান্তরাল। কি ক্লিয়ার ভাইজান? ও ভাইজান, কি তোমাদের কি ক্লিয়ার হয়েছে? কে ক্লিয়ার? তাহলে কিছু মিছু যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, কিছু মিছু যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, তখনই আমরা বুঝবো সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে ভাইজান আমরা আজকে ফাইনালি দুটা ইকুয়েশন লিখব, ঠিক আছে? দুটা ইকুয়েশন লিখব যে সমীকরণে এক্স বা ওয়াই নাই। একটা লিখবো এরকম, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর একটা ইকুয়েশন লিখবো এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। ওকে, এখানে তিনটা আননোন প্যারামিটার আছে,
বলো মোস্তাক, এই সমীকরণে কোন চলকের একঘাত বিদ্যমান? সুতরাং এর অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। এই সমীকরণে কোন চলকের একঘাত বিদ্যমান? সুতরাং এর অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি এই সমীকরণটা হচ্ছে y অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট যে কোনো পরাবৃত্তের সমীকরণ। y অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট যে কোনো পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটাকে আমরা লিখব y অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট, সমান্তরাল y অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট যে কোনো পরাবৃত্তের সমীকরণ। যে কোনো পরাবৃত্তের সমীকরণ। তার মানে যদি আমি বইয়ে কোনো উদ্দীপকে দেখতে পাই যে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল বলা আছে এবং আরো 3টা শর্ত দেওয়া আছে। কেন 3টা শর্ত থাকতে হবে? কারণ এখানে 3টা আননোন প্যারামিটার আছে, এবিসি 3টা আননোন প্যারামিটার। যদি এখন তোমাকে প্রশ্ন করে মোস্তাক একটি পরাবৃত্তের অক্ষরেখা y অক্ষের সমান্তরাল এবং ওই পরাবৃত্তটি অমুক তমুক এবং সমুক বিন্দুতে যায়, কয়টা বিন্দু বলেছি? অমুক তমুক আর 3টা বিন্দুতে যায়। 3টা বিন্দুতে পাস করে দিলে 3টা ইকুয়েশন পাবা, সেই 3টা ইকুয়েশন সলভ করে এবিসির মান পাবা। তার মানে যে পরাবৃত্তের অক্ষরেখা y অক্ষের সমান্তরাল এবং 3টা বিন্দুগামী, এই ধরনের যত অঙ্ক আছে বই করে ফেলবা আজকে যায়, ঠিক না? তাহলে এই পরাবৃত্তটা হচ্ছে y অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট যে কোনো পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটার অক্ষরেখা কি হবে? x অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট যে কোনো পরাবৃত্তের সমীকরণ। তাহলে লিখে ফেলো x অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট, x অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট যে কোনো পরাবৃত্তের সমীকরণ। যে কোনো পরাবৃত্তের সমীকরণ। কি ক্লিয়ার? তাহলে আজকে শুধু আমরা পরাবৃত্তের শুধু ইকুয়েশন মানে আদর্শ সমীকরণগুলো কেমন হয় সেটা শিখলাম, অন্য কিছু শিখিনি, ঠিক ভাইয়েরা আমার? তাহলে এই দুটা সমীকরণ থেকে চোখ বন্ধ করে এটাকে যদি আমরা আদর্শ ফর্মে না নিয়ে যাই, অন্তত একটা কথা বলতে পারবো যে এর অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, এর অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। এগুলি এমসিকিউ আসে রে পাগলা, ঠিক আছে? এবার আসো, তাহলে আজকে আমরা যেগুলো শিখলাম সেগুলো সারমর্ম হচ্ছে আমরা টোটাল অনেক কিছু শিখে ফেলেছি। তোমরা বুঝতেই পারোনি, আসলে টোটাল 10টা ইকুয়েশন শিখেছি আমরা। হ্যাঁ, একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। y স্কয়ার ইকুয়াল টু -4x, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এগুলো চিত্র অন্তত এখন লিখতে পারবা তোমরা, চিত্রটা কেমন হবে। আমরা শিখেছি x স্কয়ার ইকুয়াল টু 4ay একটা ইকুয়েশন। আমরা শিখেছি x স্কয়ার ইকুয়াল টু -4ay একটা ইকুয়েশন। এদের চিত্র কেমন হয় এটা বলতে পারবো আমরা। আমরা শিখেছি যে y মাইনাস y1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু x মাইনাস x1। আমরা শিখেছি y মাইনাস y1 হোল স্কয়ার ইকুয়াল টু -4a ইন্টু x মাইনাস x1। আমরা শিখেছি x মাইনাস x1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস y1। আমরা আরো শিখলাম x মাইনাস x1 হোল স্কয়ার ইকুয়াল টু -4a ইন্টু y মাইনাস y1। আমরা আরো শিখেছি y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। আমরা আরো শিখলাম x ইকুয়াল টু ay স্কয়ার প্লাস by প্লাস, এই 10টা ইকুয়েশন শিখেছি। এই 4টা ইকুয়েশনের শীর্ষবিন্দু 0 0, অর্থাৎ এখান থেকে শীর্ষবিন্দুটা কনফার্ম হওয়া যায় যে শীর্ষবিন্দু 0 0 এবং অক্ষগুলো হবে স্থানাঙ্কের অক্ষ বরাবর। এর অক্ষরেখা x অক্ষ, সরি এই দুটার অক্ষরেখা x অক্ষ বরাবর, এই দুটার অক্ষরেখা y অক্ষ বরাবর। এদের শীর্ষবিন্দু x1 y1, এই 4টারই কিন্তু শীর্ষবিন্দু x1 y1। এর অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, এর অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, এর অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, এর অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। এখান থেকে শুধু আমরা বলতে পারি এর অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। এখান থেকে বলতে পারি অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। সর্বোপরি এই সব কটা জিনিসের একটা জেনারেল জিনিস শিখেছিলাম যে পরাবৃত্তের সমীকরণ হবে p অফ xy হতে অক্ষরেখার লম্ব দূরত্বের বর্গ ইকুয়াল টু 4a ইন্টু p অফ xy হতে শীর্ষে স্পর্শকের লম্ব দূরত্ব। কি ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। ওকে।
হয়েছে ভাইয়া? ক্লিয়ার? হয়েছে? আজকে ক্লাস শুরু করলে তো মনে করো পরাবৃত্ত শেষ, তোমাদের পরাবৃত্ত চ্যাপ্টার আসলে শেষ। ঠিক আছে, তুমি কোন ইকুয়েশন দিবা আমাকে, আমি দেখো তোমাদেরকে কোনো না কোনো ফরম্যাটে নিয়ে চলে যাবো, এই 10টার ফরম্যাটে। যে অঙ্ক তুমি দাও না কেন, আমি 10টার ফরম্যাটে নিয়ে চলে যাবো, এর বাইরে আমি তোমাদেরকে কিছু করাবো না, কথা দিলাম। ক্লিয়ার? ওকে, খোদা হাফেজ।